স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। 2014, 18 ও 24-এর বিতর্কিত নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা 22 জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, যেসব আমলার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেও খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। যারা অবসরে গেছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে দুদকে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও উল্লেখ করেছেন জনপ্রশাসন সচিব। এর আগে বুধবার 3 নির্বাচনে দায়িত্ব পালন করা 33 সাবেক ডিসিকে ওএসটি করা হয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো 22 জন ছিলেন ওই তালিকায়। একটা হলো 2014, 2018 এবং 2024 এই 3 সময়ের রিটার্নিং অফিসারদের 22 জনকে আমরা বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। আমরা 43 জন অলরেডি ওএসডি করেছি। ওএসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স 25 বছরের কম, আর 25 বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই সচিব পর্যায়ের পর মন্ত্রী পর্যায়ের বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকে। এই আহ্বানে সাড়াও দিয়েছে বাংলাদেশের বড় প্রতিবেশী দেশটি। একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সব দূরত্ব কমিয়ে এনে ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন চায় বাংলাদেশ। ইন্ডিয়ান ওশেন সামিটে অংশ নিতে ওমানের মাস্কাটে গিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানেই সাইড লাইনে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। দেশে ফিরে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সাথে ব্যবসা বাণিজ্য অনেকখানি স্বাভাবিক হয়ে এসেছে। সচিব পর্যায়ের বৈঠকের পর মন্ত্রী পর্যায়ের বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকে এবং তারা ইতিবাচক সাড়া দিয়েছে। শুরুতে তো যে টানাপোড়েন ছিল সেটা সবাই জানে, আমরা স্বীকারও করছি। ব্যবসা মোটামুটি পিক আপ করেছে, দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে। এখন এগুলি তো প্রত্যেকটা ইন্ডিকেশন। দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যে টার্মটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে এগোবেন, আমরাও এগোবো। আমি তাকে বলেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছিলেন, এখন আপনার আসার কথা ঢাকায়। He was positive to all the indications that I gave. তবে ওই বৈঠকে আলোচনা হয়নি ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। এটা নিয়ে কোনো ওইভাবে স্পেসিফিক আলোচনা হয়নি। আমরা ইন জেনারেল সবগুলি নিয়ে কথাবার্তা বলেছি। না, সরিয়ে রাখারও আসলে ব্যাপার না, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইস্যু যে কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সপ্রেস করার জন্য, করে নাই। তার মানে এই না তো যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। বদলে যাওয়া পরিস্থিতিতে বাংলাদেশের কিছু অর্থায়ন বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এখনই কিছু করার নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। 18 ব্যক্তি এবং নারী জাতীয় ফুটবল দলের হাতে দেশের দ্বিতীয় বেসামরিক পদক তুলে দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ নির্মাণের সুযোগ এসেছে বলেও জানিয়েছেন তিনি। আজকে আমি এসেছি সাইকেলে। এখানকার নিয়ম আছে গাড়ি ঢুকতে পারবে, সাইকেল তো ঢুকতে পারবে না। এমন সাধারণ জীবনে অভ্যস্ত কিন্তু সক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন যারা, বৃহস্পতিবার ছিল তাদের সম্মানিত করার দিন। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর 18 জন বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে 21 পদক তুলে দেওয়া হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষা সৈনিক সহ জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ 1976 সাল থেকে দেয়া হচ্ছে 21 পদক। স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যারা, তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অমর 21 নতুন তাৎপর্য নিয়ে হাজির হয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর 21 নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। এ সময় তিনি স্মরণ করেন 52 ভাষা শহীদদের।
পাশাপাশি ২৪-এর ৫ই আগস্টের জীবনদানকারী সাহসী ছাত্র শ্রমিক জনতাকেও। গত বছরের 5ই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের। প্রতিটি মানুষকে স্বপ্ন দেখার ও স্বপ্ন বাস্তবায়নের সমান সুযোগ নিশ্চিত করতে একটি সুন্দর পৃথিবী গড়ে তোলারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রতিটি মানুষের স্বপ্ন দেখার। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ২১শে ফেব্রুয়ারির ভাষা দিবসের আয়োজন ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন করে তিনি সাংবাদিকদের বলেন, কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। রাত ১২টা ১ থেকে ১২টা ৪০ পর্যন্ত ভিভিআইপিদের এবং রাত ১২টা ৪০ পর থেকে জনসাধারণের পলাশী প্রান্তর থেকে প্রবেশের জন্য গেট উন্মুক্ত করে দেওয়া হবে। শহীদ মিনার এলাকায় প্রবেশের সময় কেউ কোনো ধরনের দাহ্য পদার্থ বহন বা ব্যবহার করতে পারবেন না বলেও এ সময় উল্লেখ করেন মহানগর পুলিশ প্রধান। শুক্রবার বেলা ২টা পর্যন্ত এই নিরাপত্তা বলবৎ থাকবে বলে উল্লেখ করেছেন তিনি। যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে তাদের এরিয়া অফ ক্রাইম বা এরিয়া অফ অপারেশন এক জিনিস, আর শহীদ মিনারের পুষ্পমাল্য অর্পণ ভিন্ন জিনিস। জঙ্গি আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল বারাকাত, এনার্জি টেক্সটের চেয়ারম্যান ইউনুস বাদল সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামিদের বিরুদ্ধে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দুদকের এজাহারে বলা হয়েছে, জালিয়াতি করে ঋণ নিয়ে ব্যাংকের অর্থ লোপাট করা হয়েছে। সাবেক গভর্নর আতিউর রহমান ক্ষমতার অপব্যবহার করে গ্রহীতা অখ্যাত এবং নাম সর্বস্ব ব্যবসায়ী জেনেও ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেছেন। এজাহারে বলা হয়েছে, আতিউর বারাকাত এবং তার সহযোগী অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ জনতা ব্যাংক থেকে আত্মসাৎ করেছেন। এদিকে মানি লন্ডারিং অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ, শ্রী জিসান মির্জা, মেয়ে ফারহিন রিশতা এবং তাহসিন রাইসার বিরুদ্ধেও বৃহস্পতিবার মামলা করেছে দুদক। সংস্থার উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে তাদের নামে মামলা করেন। ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই নির্দেশ দেন। রায়ের রিভিউ চেয়ে ১১৩৭ জনের পক্ষে ১৪০ জন গত বছর পৃথক আবেদন করেন। শুনানি নিয়ে গত বছরের ৭ই নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেয়। এর ধারাবাহিকতায় পৃথক ৩টি আপিলের ওপর শুনানি হয়। ১/১১ সরকারের সময় ২৭তম বিসিএসে দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। ১১৩৭ জন চূড়ান্ত সুপারিশের পরও চাকরিতে যোগ দিতে পারেননি। ৮ জেলায় জনসভা করছে বিএনপি। কুমিল্লা, লক্ষ্মীপুর, বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুর, চুয়াডাঙ্গা, নওগাঁ ও কুড়িগ্রামে চলছে এই কর্মসূচি। এই অংশ হিসেবে কুমিল্লার লাকসামে জনসভায় এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তাই তো বন্ধুরা, এই অবস্থাতে আমরা এখন একটা ভালো জায়গায় যেতে চাই। আমরা একটা সুন্দর দেশ তৈরি করতে চাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ১৯৭১ সালে, একটা সমৃদ্ধ, সুখী, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য আমাদের স্বপ্ন ছিল তাই। এই যেখানে বসে আছেন, এখানে মনিরুল চৌধুরী সবার অনেকে, আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধে দেশের স্বাধীনতার জন্য, সেই যুদ্ধ দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করেছি, দেশ স্বাধীন করেছিলাম। দুর্ভাগ্য আমাদের, পরবর্তীতে যে শাসকেরা আসলো, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তারা আমাদেরকে সেই দেশ আমাকে উপহার দিতে পারে। এবং আরো ভয়াবহ, তার মেয়ে
গত 15 বছরে এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। আমাদের পার্লামেন্টকে ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের বিচারালয়কে ধ্বংস করেছে, হাইকোর্ট ধ্বংস করেছে, সুপ্রিম কোর্ট ধ্বংস করেছে, আমাদের প্রশাসন তাকেও ধ্বংস করেছে। এই হাসিনা এই কাজটা করে দিয়ে গেছে। আপনারা বলেন যে বিগত বছরগুলোতে আপনারা কেউ ভোট দিতে পারছেন? 3টা ভোট হয়েছে না? 3টে ভোটে কেউ ভোট দিতে পারেন না। চেয়ারম্যান অমর একুশে বইমেলার 20তম দিন আজ। অমর একুশে বইমেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা মানসুমা আফরোজ, নীলিমা এবং সৌরভ আপ্পা। শুরুতেই চলে যাচ্ছি সৌরভ আপ্পার কাছে। আপনি ধন্যবাদ আমাকে। এবং আপনি জানেন আজকে বলছিলেন আপনি যেরকম আজকে কিন্তু অমর একুশে গ্রন্থমেলার, এখন যেটাকে বই মেলা বলা হয়, সেটির 20তম দিন এবং এই আজ পর্যন্ত মোটামুটি 2000 বই কিন্তু প্রকাশিত হয়ে গেছে এই মেলায় এবং আজকেও শতাধিক বই প্রকাশিত হয়েছে এই মেলায়, আমরা যতদূর খবর নিয়েছি। এবং প্রতিবারের মতো আগামীকাল যেহেতু মহান শহীদ দিবস এবং 21শে ফেব্রুয়ারি, আগামীকাল থেকে আজ থেকেই একটা কিন্তু আমরা জনস্রোত দেখতে পাচ্ছি বইমেলায়। বিকেল থেকেই একটা গণমানুষের ঢল নেমেছে এবং যেহেতু সপ্তাহের শেষ কর্মদিবস, গণমানুষের একটা ঢল দেখতে পাচ্ছি, দর্শনার্থীদের ঢল দেখতে পাচ্ছি এবং পাঠকদেরও কিন্তু একটা বড় অংশের ঢল আজকে আছে বলে প্রকাশকরা জানাচ্ছেন। আমাদের সাথে এই মুহূর্তে আছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ কবি মারুফ রেহান। আমরা কথা বলছি তার সাথে। মারুফ ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এইবারের বইমেলায় তো আপনার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, সেটির বিষয়ে যদি আমাদের প্রথমে জানাতেন। ধন্যবাদ। 21এর বইমেলায় আমার 21তম কাব্যগ্রন্থ এসছে। এটার নাম আমি দিয়েছি পাপ হবে যদি না লিখি ফিলিস্তিন গাথা। এই নামটি থেকেই বোধহয় আমরা বুঝে ফেলি এটার ভিতরে কি আছে। তবে এই বইয়ে আমি একটি লম্বা দীর্ঘতম কবিতাটি এই ফিলিস্তিন বিষয়ে, অন্যান্য কবিতাও আছে। যেহেতু বলছেন এটা 21তম কবিতা এবং কবিতার বই আপনার, এবং 21এর মেলাতেই এবার মুক্তি পেয়েছে, কেমন লাগছে এবং ভক্ত এবং পাঠকদের কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন? সত্যি বলতে কি, কবিতার পাঠক আগের মতো নেই। আগে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন কিন্তু একটা বিপুল সংখ্যক পাঠক ছিল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, কলেজেরও, এবং সারা দেশেরই মফস্বলের জেলা শহরগুলো থেকেও বইমেলায় আসতেন এই নবীন পাঠকেরাই। এবং বেশিরভাগ পাঠকই যদি আমরা বিচার করে দেখি, মনে করে দেখি, তাহলে কবিতার পাঠকই ছিলেন। কিন্তু এখন দেখি পাঠকের সংখ্যা কমে যাচ্ছে। তবে কবিতা আগের মতনই জনপ্রিয় আছে, উপন্যাস দ্বিতীয় অবস্থানে আছে বলে আমার ব্যক্তিগত ধারণা। আমার এই বইটি একটু যেহেতু বিশ্ব রাজনীতি, বিশ্ব পটভূমি, আগ্রাসন বিরোধী, তো এটা মানুষকে স্পর্শ করেছে। কারণ আপনি জানেন যে আমরা এতকাল জানতাম যুদ্ধবিরতির আগে পর্যন্ত ফিলিস্তিনের গাজায় মানুষ মারা গেছে 42,000, কিন্তু যখন যুদ্ধ বিরতি হলো এবং তারপর নতুন নতুন মৃতদেহ পাওয়া গেল, তখন একটা নতুন হিসাব এলো যে 62,000। 14 মাসের যুদ্ধে 62,000 মানুষ মারা গেছে শুধু মানুষের আগ্রাসনের কারণে, একটা জমি দখলের জন্য। এবং মুসলমানরা সেখানে মার খেয়ে আসছে দীর্ঘকাল যাবৎ, দশকের পর দশক। এই যে বিষয়টা, এখানে 14 মাস ধরে মানুষ মার খাচ্ছে, আমরা সারা পৃথিবীতে আমাদের নিয়মিত যে জীবনযাপন, যে ভোগ বিলাস, যে আনন্দ উদযাপন করছি, তো এই যে বৈপরীত্য, এরকম একটা সময়ে এসে মানুষ মারা যাবে মানুষের হাতে, এরকম হাজারে হাজার, আর আমরা পাশাপাশি উৎসব করব, এটা তো হয় না। এই পুরো বিষয়টা যেহেতু খুব স্পর্শকাতর, তাই এই কবিতার গ্রন্থটা পাপ হবে যদি না লিখি ফিলিস্তিন গাথা, এটা মানুষকে কিন্তু একটু স্পর্শ করছে, আলোড়িত করছে এবং আমি বলবো দায়িত্বশীল করছে। শুভকামনা আপনার জন্য। সেই সাথে একজন কবি হিসেবে এই সময়ের তরুণ কবি যারা, তাদের মধ্যে সম্ভাবনার জায়গাটা কেমন দেখছেন? আপনাদের যে প্রজন্ম, আপনাদের যে সময়, আমরা কিন্তু বাংলা কবিতায় একটা ঝড় দেখেছি, প্রচুর কবিরা চারিদিক কাঁপিয়েছেন এবং কবিতার একটা হুল্লোড় বয়ে গেছে চারিদিকে। সেই সময়টা কিন্তু এখন কিছুটা ফিকে হয়ে গেছে কিনা? এখনকার তরুণ কবিরা ততটা ধারালো হয়ে উঠতে পারছে কিনা, আপনার দৃষ্টিতে কি মনে করছেন? সৌরভ, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে যে কবিতা কিন্তু একটা ভাষা, চিত্রকর্ম যেমন ভাষা, সেখানে রং তুলি বিভিন্ন ফর্ম থাকে, কবিতার ভাষা আছে, উপমা, উৎপ্রেক্ষা, ছন্দ, সবচেয়ে আগে হচ্ছে ছন্দ। এখন নবীনরা যারা লিখছেন
আমি খুব দুঃখের সঙ্গে বলবো, যেহেতু আমি একটা কাজ করি, আমি প্রতি বছর নবীনদের কবিতার বই পাণ্ডুলিপি আহ্বান করি যাদের বই বের হয়নি। আমি একটা করে কবিতার বই বের করে দিই, কবি অভিষেক নাম দিয়ে একটা অনুষ্ঠান করি। এটি 21শে সংকলন থেকে আমি করি। আগামীকাল 21শে ফেব্রুয়ারি এই 21 উপলক্ষে আমি গত 23 বছর যাবৎ এই সংকলনটি করছি, যার ভিতরে আমি বোধহয় প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি, সরি, আমি আবার প্রসঙ্গে ফিরি। তো নবীন কবিদের অনেক পাণ্ডুলিপি পড়ার সৌভাগ্য আমার হয়। একই সঙ্গে বাংলাদেশে আরেকটি প্রকাশনা সংস্থা প্রতি বছর 5 জন করে নবীন কবি, নবীন কথাশিল্পীদের বই বের করেন। সেই পাণ্ডুলিপিগুলো আমার কবিতার পাণ্ডুলিপি বিশেষ করে আমার পড়ার সৌভাগ্য হয়। আমি খুব পাঠকের মতো পড়েছি, শিক্ষার্থীর মতো পড়েছি। পড়ে আমি দেখেছি যে এখানে বোধহয় 3% ছন্দে লেখা নয়। অন্যান্য যে ব্যাকরণের কথা বললাম, উপমা, উৎপ্রেক্ষা, রূপক বা অন্যান্য কিছু, কবিতার যে ভাষা, কবিতার যে অলংকার, কবিতার যে রং, কবিতার যে ছন্দ, এই বিষয়গুলো তো নেই। মূল যে বিষয় 3টি প্রচলিত ছন্দে কবিতা লেখা, একটি ছন্দেও যদি লিখতে পারতেন আজকের নবীনরা, আমার সাথে কে বেশি খুশি হতো বলেন? অবশ্যই আপনার যে চিন্তা সে তো থাকবেই, কারণ যেহেতু তরুণ কবিদের নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এবং কথা বলছিলাম কবি মারুফ রায়হানের সাথে, এবং আমরা নানা বিষয় নিয়ে কবিতা এবং কাব্যের এবং তরুণ কবিদের নানা প্রসঙ্গে কথা বলছিলাম। মারুফ ভাই, আমরা যেমন বলছিলেন এই সময় তরুণ কবিদের মধ্যে কাব্যভাব এবং ছন্দ রীতির কিছুটা ঘাটতি আপনারা দেখতে পাচ্ছেন। সেই জায়গাটা উত্তরণের উপায় আপনি কি মনে করেন? তরুণদের জন্য, আপনার অনুজদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে? কবি শামসুর রহমান একটা কথা আমাকে খুব বলতেন যে, মারুফ দেখো, কবিরা কারো পরামর্শের অপেক্ষা করে না, আর কবির পরামর্শ দরকারও হয় না, সেজন্য প্রকৃত কবি হতে হয়, এটা সত্যি কথা। তো আমি যেটা বলবো যে পঠন এবং অতীতের কবিদের, যারা বাংলাদেশের ক্লাসিক কবি কিংবা যারা বিশিষ্ট কবি, তাদের লেখা পড়লেই তো আজকে নবীনরা বুঝতে পারবেন যে কবিতা কি। যেহেতু কবিতা শেখার কোনো ক্লাস নাই, পুরো বিশ্ব মঞ্চই হচ্ছে কবিতার মঞ্চ, সেখান থেকে আমাদের আহরণ করতে হবে। তা নবীনরা যদি কবিতার বই বেশি পড়েন, জীবনকে দেখেন, তাহলে তারাই বুঝতে পারবেন যে আসলে কবিতা কি, কবিতা কিভাবে লিখতে হয়, কবিতা কিভাবে কবিতা হয়ে ওঠে এবং মানুষের মনকে আলোড়িত করে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে মেলার 20তম দিন এবং 20তম দিন এবং আগামীকাল কিন্তু 21শে ফেব্রুয়ারি, আগামীকাল লেখক এবং প্রকাশকরা কিন্তু, দর্শক আমরা যতদূর তাদের সাথে কথা বলেছি দেখতে পাচ্ছি যে তারা ধারণা করছেন আগামীকাল একটা জনসমুদ্রে পরিণত হবে অমর একুশে গ্রন্থমেলা। এবং এই বইমেলার যে মূল প্রাণ পাঠক এবং লেখকদের যে সমন্বয় এবং তাদের যে সম্পর্ক, সেটি আরও দৃঢ় হবে এবং বই কেনা বেচার পরিমাণটা অনেকটাই বাড়বে। এবং দীর্ঘক্ষণ ধরে আমরা কথা বলে যাচ্ছি, আমাদের সাথে কবি মারুফ রায়হান আছেন। মারুফ ভাই, আগামীকাল কেমন দেখছেন? যেহেতু 21শে ফেব্রুয়ারি মানেই একটা বড় ঢেউ আসে বইমেলায়, এবার কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের একটা বিশাল অংশ জুড়ে বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সাথে নতুন প্রায় শতাধিক প্রকাশনী এবং নতুন শতাধিক সংস্থা যুক্ত হয়েছে এই মেলায়, এবং জায়গাটা পরিসরটাও অনেক বেড়েছে, যার ফলে ভিড়টা কেমন হবে বা মানুষ এবং পাঠকদের আগমন কেমন হবে বলে আপনি ভাবছেন? হ্যাঁ, 10 বছর যাবত এখানে মেলা হচ্ছে এই উদ্যানে মেলা হওয়ার পর থেকে আমরা দেখছি যে 21শের ভোর থেকেই সারা দিন ব্যাপী জনসমুদ্রে পরিণত হয় বইমেলা। আগে শুধু সবাই শহীদ মিনারে যেতেন, এখনো শহীদ মিনারে ফুল দিয়ে তারা কিন্তু এই প্রাঙ্গণে চলে আসেন। আগে যেতেন বাংলা একাডেমির যে বর্ধমান হাউস, ওই এলাকাটা থাকতেন, ওই এলাকাটা খুব সংকীর্ণ ছিল। কিন্তু এবার পুরো উদ্যান তো 10 বছর যাবতে উদ্যানে হচ্ছে এবং গত বছর থেকেও বোধহয় বেশি স্টল, শতাধিক, এবং পরিসরটা অন্যরকম সাজানো হয়েছে অন্যরকম করে। সব মিলিয়ে আমার মনে হয় এটাকে মানুষ 21শের ভাষা শহীদদের প্রতি ভালোবাসা জানানোর একটা স্থান ভেবে নেবেন, এবং যেহেতু তাদের রক্তে ধোয়া প্রতিটি বর্ণমালা, সে বাংলা ভাষার একটি বই কিনবেন আশা করি, এবং এই জায়গাটা আনন্দেও পরিণত করবেন। কারণ 21 কিন্তু আসলে শোক নেই, শোক থেকে শক্তিতে পরিণত হয়েছে। সেই জন্য 21শে ফেব্রুয়ারি কিন্তু আমরা এই ফাল্গুন মাসে আমরা কিন্তু এক ধরনের উদযাপন করি, বাংলা ভাষার নবায়ন করি, এবং একই সঙ্গে নতুন বইয়ের জন্মমাস এটা, সেই জন্য হাজার হাজার বইয়ের জন্মমাস। তো এটা আমরা কিন্তু উৎসবের মধ্য দিয়ে করি। তাহলে 21শে ফেব্রুয়ারিটা হয় একদম চূড়ান্ত স্পর্শ করে আনন্দের এবং নতুন সৃজনশীলতার। অবশ্যই অনেক ধন্যবাদ মারুফ ভাই আজকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং আমাদের আবার নিশ্চয়ই কোনো দিন দেখা হবে। আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি। আফরিন, দেখছিলেন অমর একুশে গ্রন্থমেলা এবং অমর একুশে আজকের যে বই মেলা চলছে 20তম দিন, সেটার সম্পর্কে আমরা নানা কথা বলছিলাম। আমাদের সাথে ছিলেন কবি মারুফ রায়হান, এবং আজকে এই পর্যন্ত মোটামুটি 2000-এর মতো বই প্রকাশিত হয়েছে, এবং আগামীকালের অপেক্ষায় সবাই লেখক, পাঠক এবং প্রকাশকরা। আফরিন, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই সৌরভ আপা, আপনাকেও ধন্যবাদ নীলিমাকে।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বাক যুদ্ধে জড়িয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রেসিডেন্ট। সম্প্রতি বিভিন্ন বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্টকে একনায়ক, স্বৈরশাসক, সফল কৌতুক অভিনেতা বলে অভিহিত করেন ট্রাম্প। ট্রাম্পের এমন বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের চারপাশে ভুল তথ্যের ছড়াছড়ি। দুই নেতার পাল্টাপাল্টি বাকযুদ্ধে সরব হয়েছেন ইউরোপীয় নেতারা। ফোন করে জেলেনস্কিকে সমর্থনের কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জেলেনস্কিকে স্বৈরশাসক বলাকে মিথ্যা মন্তব্য জানালেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কল্জ। সুইডেনের প্রধানমন্ত্রী বলেন, জেলেনস্কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসি।